চিনচিন চলে যাওয়ার সময় প্রিন্স চিনচিনের কাছে গিয়ে চিনচিনকে তার কাছে থাকা তলোয়ারটা দেয় আর চিনচিনকে সাবধান থাকতে বলে। চিনচিন তখন প্রিন্সকেও সাবধানে থাকতে বলে। এরপর সে চলে যায়। আজকেই ছিল ফুলমুন নাইট বা পূর্ণচন্দ্রের রাত। আজকের রাতে ওই নদীতে এই গ্রাম থেকে বাইরে বের হওয়ার রাস্তাটা তৈরি হবে। আর আজকের রাতেই প্রিন্স আর জিনশুয়ান এই গ্রাম থেকে বের হতে পারবে। তাই দাদিমা আর ফেইয়াং আগে থেকেই ওই নদীর পাশে আড়ালে দাঁড়িয়েছিল, প্রিন্স আর জিনশুয়ানের জন্য ওয়েট করছিল। দাদিমা ফেইয়াংকে অর্ডার দিয়ে রেখেছে যখনই প্রিন্স ওই নদীতে নামতে যাবে তখনই যেন প্রিন্সকে তীর মারা হয় এবং মেরে ফেলা হয়। ফেইয়াং বলে, দাদিমা, চিংচিংয়ের অ্যাবসেন্সে আমাদের এই কাজটা করা কি ঠিক হচ্ছে? চিংচিং তো পরে আমাদেরকে ব্লেম দিবে। দাদিমা ফেইয়াংয়ের দিকে তাকিয়ে বলে, ফেইয়াং, তোমার কি হয়েছে? বিকাল থেকে দেখতে পাচ্ছি তুমি কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছো। তখন ফেইয়াং বলে যে সে চিংচিংয়ের জন্য চিন্তা করছে, কারণ চিংচিং সেই সকাল থেকে বনের মধ্যে গিয়েছে, এখনো আসেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রিন্স আর জিনশুয়ান আসে। প্রিন্স আর জিনশুয়ান নদীতে নামতে যাবে তখনই চারপাশ থেকে মানুষের সাউন্ড আসে। সবাই চিনচিনকে খুঁজছিল, কারণ চিনচিন এখনো ফিরে আসেনি। এত রাত হয়ে গিয়েছে, এখনো চিনচিন ফিরে আসেনি। এটা দেখে সবাই চিনচিনকে ডাকছিল জোরে জোরে আর ওকে খুঁজছিল। আর এই সাউন্ড প্রিন্সের কানে আসলে প্রিন্সও চিন্তায় পড়ে যায় যে চিনচিন এখনো কেন আসেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওই পানির রাস্তাটা খুলে যায়। তখন জিনশুয়ান সেদিকে এগিয়ে যায় আর প্রিন্সও একটু একটু করে সেদিকে আগাচ্ছিল। আর অন্যদিকে ফেইয়াংও প্রিন্সকে মারার জন্য তীরতাক করে। প্রিন্সের চলে যাওয়াটা চিংচিং আড়াল থেকে দেখছিল। আসলে সে ইচ্ছা করে গ্রামের ভিতরে যায়নি, লুকিয়ে আছে। সে দেখতে যাচ্ছিল যে প্রিন্স তার হারিয়ে যাওয়ার খবর শুনেও সেখান থেকে চলে যায় কিনা। দেখা যায় সেখানে পানির রাস্তা তৈরি হয়ে গেলেও প্রিন্স সেখানে যায় না। প্রিন্স সামনের দিকে এগিয়ে আবারও পেছনে ফিরে যায় এবং গ্রামের ভিতরের দিকে চলে যায়। এটা দেখে তো দাদিমা আর ফেইয়াং দুজনে অবাক হয়ে যায়। চিংচিং তো এটা দেখে আরও বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে তখন ঘোড়া ডিঙিয়ে গ্রামের দিকে যেতে থাকে। তার মুখে ছিল রাজ্য জয়ের খুশি। যাই হোক, প্রিন্স তাদের বাসায় গিয়ে ইওয়ানের কাছে জিজ্ঞেস করে যে চিনচিন এখনো ফিরে আসেনি কিনা। তখন ইওয়াং জানায় যে সবাই ফিরে এসেছে এবং সারা গ্রাম সবকিছু সব জায়গায় খোঁজা হয়েছে, চিংচিং কোথাও ছিল না। কিছুক্ষণের মধ্যেই তখন চিংচিং সেখানে আসে। চিংচিংকে দেখতে পেয়ে প্রিন্স অনেক খুশি হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে চিংচিংকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করতে থাকে চিংচিং ঠিক আছে কিনা। চিংচিং বলে যে সে ঠিক আছে। এরপর প্রিন্স আবারও তাকে জড়িয়ে ধরে। সে বলে, থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। চিংচিং, আমাকে কথা দাও, এরপর থেকে যাই হয়ে যাক না কেন তুমি নিজের দিকে খেয়াল রাখবে। সবার প্রথমে তুমি নিজেকে প্রোটেক্ট করবে। আমি জানি তুমি এই গ্রামের অ্যারোফ্যাং, তাই এই গ্রামকে প্রোটেক্ট করা তোমার দায়িত্ব। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই গ্রামকে প্রোটেক্ট করতে হলে তোমার নিজেকে আগে প্রোটেক্টেড থাকতে হবে। তুমি আর কখনোই নিজের উপর প্রেশার নিবে না, সবার আগে সবসময় নিজেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? তখন চিংচিংও বলে যে ঠিক আছে। এরপর আমরা জিনশুয়ানকে দেখতে পাই। তার মাস্টারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজে একাই ওই রিভারে লাফ দিতে নিলে ফেইয়াং তাকে বাধা দেয়। ফেইয়াং বলে দেয় যে তারা এই পথটাকে অলরেডি নষ্ট করে ফেলেছে। প্রিন্স আর জিনশুয়ান তারা দুজন কখনোই আর এই গ্রাম থেকে বের হতে পারবে না। এটা শুনে তো জিনশুয়ান অনেক রেগে যায়। আমরা বুঝতে পারি ফেইয়াং আসলে জিনশুয়ানের প্রতি উইক হয়ে গিয়েছে। সে আসলে মনে মনে গিল্টি ফিল করছে। সে ভাবছে যে সে হয়তো জিনশুয়ানের সাথে খারাপ কিছু করে ফেলেছে। তো মাঝরাতে চিংচিং শুয়ে শুয়ে ভাবছিল যে প্রিন্স কেন চলে গেল না, আজকেই তো সেই সুযোগটা ছিল। তবুও সে এই গ্রাম থেকে না চলে গিয়ে আবার কেন ফিরে আসলো। আর তখন আমরা দেখতে পাই প্রিন্সও চিনচিনের কাছে এসেছিল, কিন্তু রুমে না ঢুকে সে চিনচিংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে সে এটা কী করছে। একটা মেয়ের জন্য সে তার এই গ্রাম থেকে বাইরে যাওয়ার সুযোগটা হাতছাড়া করে ফেললো। এটা হতে পারে না। তাকে তার রাজ্য নিয়ে চিন্তা করতে হবে, তার মা এবং ফ্যামিলিকে নিয়ে ভাবতে হবে, তার মা এবং ফ্যামিলিকে বাঁচাতে হবে, তাকে এই গ্রাম থেকে চলে যেতেই হবে। এটা চিন্তা করে সে মনে মনে চিংচিংকে সরি বলে সেখান থেকে চলে যায় এবং আবারও ওই রিভারটার কাছে আসে এই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য। তখন জিনশুয়ান তাকে জানায় যে ফেইয়াং অলরেডি এই পথটাকে নষ্ট করে ফেলেছে, তারা আর চাইলেও কখনোই এই গ্রাম থেকে বের হতে পারবে না। পরের দিন সকালবেলা জো জিংলুন রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রাজ্যের কথা চিন্তা করছিল। তখনই সেখানে চিংচিং এবং দাদিমা ফেইয়াং আর কিছু গ্রামের লোকজন আসে আর দাদিমা প্রিন্সকে তার সাথে দেখা করতে বলে। প্রিন্স মনে মনে ভাবে দাদিমা আর ফেইয়াং কাল রাতে জিনশুয়ানকে হাতে নাতে ধরেছিল এবং তাকেও প্রায় ধরেই ফেলেছিল। এখন তারা জানে যে
প্রিন্স এখান থেকে চলে যেতে চেয়েছিল এবং এখনও চায়। তাহলে কি তারা এখন প্রিন্সের বিচার করবে? এরপর দেখা যায় ওই রুমের ভিতরে প্রিন্সকে মাঝখানে বসিয়ে রাখা হয়েছে এবং রুমের চারপাশে অনেক মানুষ। প্রিন্স তো ভয় পাচ্ছিল। প্রিন্স ভেবেছিল যে সবার সামনে প্রিন্সকে শাস্তি দেওয়া হবে। এরপর দেখা যায় চিং চিং একটা ছুরি নিয়ে প্রিন্সের দিকে এগিয়ে আসে এবং ছুরি চালায়। প্রিন্স তার চোখ বন্ধ করে নেয় এবং ভাবে যে চিংচিং হয়তো তাকে ছুরি চালাবে, কিন্তু দেখা যায় চিংচিং ছুরি দিয়ে তার চুলগুলোকে খুলেছে, মানে চুলগুলো বাঁধা ছিল সেগুলোকে খুলে দিয়েছে। এরপর ওই ছুরিটা রেখে চিরুনি দিয়ে প্রিন্সের চুল আঁচড়ে দেয় এবং সুন্দর করে চুল বেঁধে সেখানে একটা চুলের কাঁটা লাগিয়ে দেয়। আসলে এটা একটা ছিল নিয়ম, দাদিমা তাকে মেনে নিয়েছে, এই কারণে দাদিমা তাকে এই চুলের কাঁটাটা দিয়েছে। এই গ্রামে থাকতে হলে এভাবেই চুল বেঁধে রাখতে হবে। গ্রামের সবাই তাকে গ্রামের একজন হিসেবে মেনে নিয়েছে, তাই এই নিয়ম পালন করা হলো। দাদিমা প্রিন্সকে জিজ্ঞাসা করে যে প্রিন্সের এটা ভালো লেগেছে কিনা। প্রিন্স বলে যে সে তার খুব ভালো লেগেছে। এরপর আমরা মাস্টার বাইজুকে দেখি, সে প্রিন্সের মায়ের সাথে দেখা করতে এসেছে। সেই প্রিন্সের সাথে ছিল যখন প্রিন্স হারিয়ে গিয়েছিল। যেহেতু সে প্রিন্সকে খুঁজে বের করতে পারেনি, তাই সে তার ব্যর্থতার কথা তার মাকে জানাতে এসেছে। বাইজু এখানে তার ব্যর্থতার কথা বলে এবং বলে যে রানী তাকে যা শাস্তি দেবে তাই সে মাথা পেতে নেবে। এরপর রানী জিজ্ঞেস করে জিংশুয়ান কোথায়। তখন বাইজু জানায় যে সে জিংশুয়ানকেও হারিয়ে ফেলেছে, জিংশুয়ানকেও আর খুঁজে পাওয়া যায়নি। এরপর সে বলে যে তার মৃত্যুই শ্রেয়, সে মৃত্যুদণ্ড পাওয়ারই উপযোগী, কিন্তু সে 12 বছর ধরে প্রিন্সের সাথে থাকে, তাই যতক্ষণ না প্রিন্সকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ সে মরতে পারবে না। সে প্রিন্সকে যেভাবেই হোক খুঁজে বের করবে। এরপর আমরা দাদিমা এবং ফেইয়াংকে দেখতে পাই। ফেইয়াং দাদিমাকে জিজ্ঞাসা করে যে দাদিমা, আপনি কি সত্যি সত্যি এটা চান যে কিং কিং আর জু জিংলুনের বিয়ে হোক? দাদিমা বলে হ্যাঁ, সবাই এটাই চাইছে, আর এখন জু জিংলুন এই গ্রাম থেকে আর কখনো যেতে পারবে না। দাদিমা তখন ফেইয়াং এর কাছে জিনশুয়ানের ব্যাপারে জানতে চায়। সে বলে ওই ছোট মেয়েটার কি খবর? ফেইয়াং বলে সে পালিয়েছে, তাকে ধরতে পারিনি। এরপর ফেইয়াং তার রুমে যায় আর রুমে গিয়ে দেখতে পায় যে জিনশুয়ান তার রুমে বিছানায় আরামে বসে আছে। সে তো জিনশুয়ানকে তার রুমে দেখে চমকে যায়। জিনশুয়ান বলে ফেইয়াং, তোমার দাদিমা আমাকে দেখলে খুব রেগে যায় তাই না? এখন আমি তোমার রুমে তোমার সাথেই আছি, যাও ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসো এখানে, সে আমাকে মেরে ফেলুক, তাহলেই তোমাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমি কিং এর বিয়েটা ভেঙে দিব। তখনই সেখানে দাদিমা আসে আর ফেইয়াংকে বলে ফেইয়াং, তুমি কার সাথে কথা বলছো? ফেইয়াং বলে কারোর সাথেই না। সে তাড়াতাড়ি করে জিনশিয়াংকে তার বিছানায় একটা চাদর দিয়ে ঢেকে দেয় আর সে বিছানায় বসে পড়ে। দাদিমা এসে ফেইয়াংয়ের সাথে কথা বলছিল, তখন জিনশুয়ান ফেইয়াংয়ের কোমরে চিমটি মারে, যে কারণে ফেইয়াং চিৎকার করে ওঠে। দাদিমা বলে কি হয়েছে? তখন ফেইয়াং ঘুমের ভাঙ ধরে যে তার অনেক ঘুম এসেছে। এরপর দাদিমা সেখান থেকে চলে যেতে নিলে ফেইয়াং উঠে দাঁড়ায়, কিন্তু দাদিমা আবারও পেছনে ফিরে তাকায়। দেখা যায় ফেইয়াং আবারও বসে পড়ে। এরপর দাদিমা ফেইয়াংকে বলে 2 দিন পরেই কিং এর জু জিংলুনের সাথে বিয়ে হবে, আমি জানি এতে তোমার অনেক কষ্ট হচ্ছে। তখন ফেইয়াং বলে আমি আমার মনকে স্থির করে ফেলেছি যে কিং এর যার সাথে বিয়ে হোক, যেখানেই থাকুকও, আমি সবসময় তার পাশে থাকব, আমি সবসময় তাকে সাপোর্ট করব এবং তার সাথে থেকে এই গ্রামের সেবা করব। দাদিমা বলে জু জিংলুনকে নিয়ে এবং ওই মেয়েটাকে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, কারণ ওরা দুইজন এখন আর এই গ্রাম থেকে কখনোই বের হতে পারবে না, কোনোভাবেই না। এরপর দাদিমা সেখান থেকে চলে যায়। দাদিমা যাওয়ার পর জিনশুয়ান বলে তো তুমি কিনকিনকে পছন্দ করো, তাহলে আমার মাস্টারকে এখানে আটকে রেখেছো কেন? আমাদেরকে যেতে দাও, আমরা চলে গেলে তুমি তারপর কিংকে বিয়ে করতে পারবে। ফেইয়াং বলে জু জিংলুন কিং এর ডেস্টিনি, ভাগ্যের বর। এটা শুনে তো জিনশুয়ান অনেক হাসতে থাকে আর বলে ভাগ্যের বর, কি ননসেন্স কথাবার্তা। তো যাই হোক, এরপর জিনশুয়ান ফেইয়াংকে তার জন্য খাবার নিয়ে আসতে বলে জিনশুয়ানের অনেক ঘুম পেয়েছে, সে এখানে ঘুমাবে এবং রেস্ট নিবে। ফেইয়াং যেন তার জন্য খাবার নিয়ে আসে। এরপর ফেইয়াং চলে যায় তার জন্য খাবার নিয়ে আসতে। একদিকে প্রিন্স আর কিং এর বিয়ের জন্য সব কিছু সাজানো হচ্ছিল, অন্যদিকে প্রিন্স তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিল। এরপর প্রিন্স ওই ফাউন্টেনের রুমটাতে গিয়ে ওখানে কিছু চিত্র দেখতে পায়। সে ওই চিত্রটা দেখে কিছু একটা বুঝতে পারে। এরপর প্রিন্স আর কিং মিলে পিচ ব্লসম লেকের ধারে বসে পিচ ব্লসম ওয়াইন পান করে, কারণ এটা ওদের একটা রীতি ছিল যে যাদের বিয়ে ঠিক হয়
তারা বিয়ের আগে এই লেকে এসে পিচ ব্লসম ওয়াইন পান করে একসাথে। দেখা যায় কিং প্রিন্সের সাথে অনেক ড্রিঙ্ক করে। এরপর সে প্রিন্সকে বলে, দাদিমা এখানে যা কিছু করে প্রত্যেকের ভালোর জন্যই করে। সে আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে আমার ভালোর জন্য এবং তোমার ভালোর জন্য। কিন্তু তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে তুমি এটা রাখতে পারো। এটা বলে চিনচিনের কোমরে একটা হোয়াইট কালার জেড লকেট দিতে চায়। তখন প্রিন্স চিনচিনকে কিস করে আর বলে যে সে এখানে থাকতে চায়। সে হুট করে এই গ্রামে চলে এসেছে আর এখানে এসেই চিনচিনের ভাগ্যের বর বা চিনচিনের ডেস্টিনি হয়ে গিয়েছে আর তাদের বিয়েও ঠিক হলো। এই সব কিছুই গডের ইচ্ছেতে হচ্ছে। যেহেতু গড তাদেরকে একত্রিত করতে চাইছে তাই তারা না হয় একত্রিত হয়েই থাকলো। এসব বলে প্রিন্স চিনচিনকে আরও ইমোশনাল করে দেয়। চিনচিন বলে, আজকে যেসব কথা বললি সেগুলো কিন্তু মনে রেখো। প্রিন্স বলে যে সে মনে রাখবে। এরপর তারা দুজন আবার দুজনকে কিস করে। এরপর রাতের বেলা প্রিন্স আর জিনশুয়ান মিলে আবারও এই গ্রাম থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল। জিনশুয়ান দাদিমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাই দাদিমা এখন বেঘরে ঘুমাচ্ছে। এই সুযোগে তারা দুজন দাদিমার রুমটা ভালো করে খোঁজে, কিন্তু সেখানে কিছুই পায় না। এরপর বাইরে তাদের সাথে ফেইয়াংয়ের দেখা হয়। ফেইয়াং প্রিন্সের দিকে ছুরি তাক করে বলে, তুমি এখানে কি করছো? জিনশুয়ান তখন বলে ওঠে, মাস্টার আপনি ভয় পাবেন না, সে আমাদের কিছুই করতে পারবে না। এরপর সে ফেইয়াংকে বলে, তুমি জানো না মাস্টার কেন এখানে এসেছে? তোমার কি কোনো সেন্স নেই? আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু আমি মাস্টারকে বলে দিয়েছি, তাই আমার পক্ষ থেকে মাস্টার তোমার সাথে বোঝাপড়া করতে এসেছে। এটা শুনে তো ফেইয়াং থতমত খেয়ে যায়। প্রিন্স তখন জিনশুয়ানকে চুপি চুপি বলে, কি চলছে তোমাদের দুজনের মধ্যে? তখন জিনশুয়ান বলে, সব কিছু আমি আপনাকে পরে গিয়ে বলবো। আর এদিকে জিনশুয়ান ফেইয়াংকে বলে, আমার মাস্টার বলল যেহেতু তুমি আমার টেক কেয়ার করেছ তাই এবারের মতো আমার মাস্টার তোমাকে ছেড়ে দিল, নইলে তোমাকে মেরেই ফেলতো। এরপর আর তার সামনে পড়বে না। এসব বলে সে প্রিন্সকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই ফেইয়াং পিছন থেকে ডেকে বলে, জু জিংলুন তুমি চিনচিনকে বিয়ে করতে চলেছ। তুমি যদি শুধুমাত্র চিনচিনকে ভালোবাসতে না পারো তাহলে আমি ফেইয়াং নিজের জীবন দিয়ে হলেও আমি তোমাকে মেরে ফেলবো। তখন প্রিন্স বলে, তুমি জানো না আমাদের দুজনের বিয়ে হতে চলেছে, তাই এটা আমাদের দুজনের ব্যাপার, তুমি কিছুই করতে পারবে না। এটা বলে প্রিন্স সেখান থেকে চলে যায় আর ফেইয়াং তো রাগে গজগজ করতে থাকে। যাই হোক, এরপর প্রিন্স চিন্তা করে যে এই গ্রামে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে দাদিমার রুম, সেখানে তো কিছুই খুঁজে পেলাম না। এরপরে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে চিনচিনের রুম, কিন্তু চিনচিনের রুমের ভিতরে তো আমি কোনো সিক্রেট প্লেস দেখতে পেলাম না। এরপর সে আবারও চিনচিনের রুমে গিয়ে সব কিছু ভালোভাবে দেখতে থাকে এবং সেখানে সে একটা সিক্রেট ডোর পেয়ে যায়। সে ওইটার ভিতরে গিয়ে দেখতে পায় যে ভিতরে অনেক বড় একটা গুহা আছে এবং সে ওই গুহা ধরে যেতে যেতে একটা লোহার গেটের মতো দেখতে পায় যেটা শিলমোহর লাগানো ছিল। আর তখন প্রিন্সের চিনচিনের কোমরে থাকা ওই বড় জেড লকেটটার কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে যে এই গেট খোলার জন্য চিনচিনের কোমরে থাকা ওই জেড লকেটটা তার দরকার পড়বে। ওইটাই হলো এই গেটের চাবি। এদিকে চিনচিন তখন তার রুমে চলে আসে আর সে রুমে ঢুকে দেখতে পায় যে প্রিন্স তার বিছানায় বসে আছে। সে অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কি করছো? আসলে প্রিন্স কেউ আসছে টের পেয়ে দ্রুত এখানে উপরে উঠে বিছানায় বসে পড়ে আর তখন কিনকিন আসে। তো প্রিন্স বলে যে যেহেতু আমাদের বিয়ে হতে চলেছে তাই এই রুমটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে। সে এই রুমটাকে ডেকোরেট করতে এসেছে। এরপর সে চিনচিনের হাতের খবর নেয় যে হাতে এখনও ব্যথা আছে কিনা। চিনচিন বলে যে এখন আর ব্যথা নেই, সে প্রত্যেকদিন প্র্যাকটিস করে আর এই প্র্যাকটিস করার কারণে তার বডি খুব স্ট্রং, সে প্র্যাকটিস করা ছাড়া একদিনও থাকতে পারে না। অন্যদিকে ফেইয়াং জিনশুয়ানের জন্য চিকেন নিয়ে যায় যেটা জিনশুয়ানের খুব পছন্দ হয়। সে তখন ফেইয়াংকেও টেস্ট করতে বলে আর সে ফেইয়াংকে জিজ্ঞেস করে যে ফেইয়াং কখনো বাইরে গিয়েছে কিনা। ফেইয়াং তখন না বলে। তখন জিনশুয়ান বলে, তোমার কি বাইরে যাওয়ার কোনো কিউরিওসিটি নেই? তোমার কি ইচ্ছা করে না বাইরের দুনিয়াতে কি আছে না আছে দেখার জন্য? জানো বাইরে অনেক কিছু আছে, অনেক মজার জিনিস আছে। এইসব বলছিল ফেইয়াংকে। ফেইয়াং বলে যে সে কখনো এসব শুনেনি আর তার কোনো ইন্টারেস্টও নেই। আর জিনশুয়ান যেসব প্লেসের কথা বলছে সে কখনোই ওইসব প্লেসে আর যেতে পারবে না। জিনশুয়ানকে সারা জীবন এই গ্রামেই থাকতে হবে। এরপর ফেইয়াং বলে চিনচিন আর প্রিন্সের বিয়ে হওয়ার পর সে দাদিমার কাছে তাদের দুইজনের রিলেশনের কথা বলবে। দাদিমা যেহেতু চিনচিন আর প্রিন্সের রিলেশনটা মেনে নিয়েছে তাই আশা করা যায় তাদের দুজনকেও মেনে নিবে। এটা শুনে তো জিনশুয়ান অবাক হয়ে যায়, বলে তুমি কি ঠিক আছো? কে তোমাদের মধ্যে একজন হতে চায়? কে থাকতে চায় এই গ্রামে? তখন ফেইয়াং বলে
তোমাকে হয় এই গ্রামে একজন হয়ে থাকতে হবে, না হয় মরতে হবে। এছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। যাই হোক, ফেয়াং মনে মনে বলে যে দাদিমার কাছে সবকিছু জানানোর পর সে জিনশুয়ানকে বিয়ে করে জিনশুয়ানের সব দায়িত্ব নিবে। প্রিন্স দুটি ল্যান্টার্নে কিছু একটা লিখছিল। এটা দেখে তো চিনচিন অবাক হয়ে যায়। সে বলে, তার মানে তুমি সেদিন পড়তে পারছিলে না, কারণ তোমাদের আর আমাদের লেখার ফন্ট আলাদা। তখন প্রিন্স বলে যে হ্যাঁ, আসলে আমি পড়ালেখা জানি, কিন্তু তোমাদের অক্ষরগুলো আলাদা হওয়ার কারণে সেদিন পড়তে পারছিলাম না। এরপর প্রিন্স চিনচিনকে তাদের ফন্টে লেখা শেখায় আর বলে যে এটা তাদের বিয়ের স্মৃতি হয়ে থাকবে আজীবন। চিনচিন তো অনেক খুশি হয়ে যায়। এরপর প্রিন্স দুইটা জেড লকেট বানায়। একটার নাম বলে ড্রাগন, আর একটা হচ্ছে ফোনিক্স। এই দুইটা জেড লকেট দিয়ে সে চিনচিনকে বিয়ের কথা বলে। তখন চিনচিনও অনেক খুশি হয়ে যায়। প্রিন্স বলে, ফোনিক্স হচ্ছে তুমি আর আমি ড্রাগন, আর এই দুইটা দিয়ে মিলিয়ে আমরা বিয়ে করব। এরপর বিয়ের দিন চলে আসে, যেদিন প্রিন্সের ডিউটির দিনও ছিল। তো যেহেতু ডিউটির দিন ছিল, সকল রাজ্যের অন্যান্য জেনারেলরা সবাই এসেছে প্রিন্সের সাথে দেখা করার জন্য। তারা অনেক লম্বা সময় ধরে ওয়েট করছিল প্রিন্সের জন্য। সেখানে হানফু নামের এক জেনারেল প্রিন্সের মায়ের সাথে অনেক রাগারাগি করে। তখন ওই জেনারেলকে প্রিন্সের মা শাস্তি দেয়। এদিকে প্রিন্স আর চিনচিনের বিয়ের দিন চলে আসাতে ওরা দুইজনই বিয়ের পোশাকে রেডি হয়ে যায়। আর চিনচিনকে প্রিন্স বিয়ের পোশাকে দেখে অনেক খুশি হয়, একদম বিমোহিত হয়ে যায়। এরপর প্রিন্স চালাকি করে চিনচিনকে ওই জেড লকেটটা পরিয়ে দেওয়ার সময় চিনচিনের কোমর থেকে ওই পেন্ডেন্টটা নিয়ে নেয়। এরপর সকল নিয়মকানুন মেনে চিনচিন আর প্রিন্সের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর দাদিমা প্রিন্সকে বলে, আমি তোমাকে এখানে আসার পর থেকে অনেক বিপদে ফেলেছি, অনেকবার মারতে চেয়েছি, এই জন্য হয়তো তুমি আমাকে ঘৃণা করো। তখন প্রিন্স বলে, না দাদিমা, আমি আপনাকে কখনোই ঘৃণা করিনি, কারণ আমি জানি আপনি যা কিছুই করেছেন সব কিছু এই গ্রামকে প্রোটেক্ট করার জন্য এবং চিনচিনকে প্রোটেক্ট করার জন্য করেছেন, তাই আমি কখনোই আপনাকে ঘৃণা করিনি। এটা শুনে দাদিমা অনেক খুশি হয় আর বলে, এখন থেকে চিনচিনের দায়িত্ব তোমার। চিনচিনকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো, ওকে কখনো কষ্ট দিও না। তখন প্রিন্স বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, চিনচিনের সব দায়িত্ব আমি পালন করব এবং চিনচিনকে আমি ভালো রাখবো, কখনো ওকে কষ্ট পেতে দিব না। চিন্তা করো একবার, সে আজকে চলে যাবে, অথচ চিনচিনকে সে বিয়েও করলো, আবার দাদিমাকে এসব কথাও দিল। যাই হোক, বিয়েতে আরেকটা নিয়ম বাকি ছিল, যেটা বাইরে গিয়ে সবার সামনে করতে হয়। তো বাইরে ওরা দুজন একসাথে হয়, কিন্তু দেখা যায় চিনচিনের ওই পেন্ডেন্টটা পাওয়া যাচ্ছিল না। তখন প্রিন্স বলে যে সে হয়তো রুমের ভিতরে দেখেছিল পেন্ডেন্টটা, সে আনতে যাচ্ছে। এটা বলে সে ওই পেন্ডেন্টটা আনতে যায়। চিনচিন সহ বাকি সবাই সেখানেই ওয়েট করতে থাকে। তখন দেখা যায় জিনশুয়ান আগে থেকেই ওই গুহাটার ভিতরে ঢুকেছিল, আর তখন প্রিন্সও সেই গুহার ভিতরে ঢুকে যায়। প্রিন্স এখনো আসছে না দেখে তখন ফেইয়াং রুমের ভিতরে আসে, আর সে তখন গুহার ভিতরে ঢুকে যায়। সেখানে গিয়ে দেখে প্রিন্স আর জিনশুয়ান চলেই যাচ্ছে। সে তখন প্রিন্সকে বলে, আমি জানতাম তুমি চলে যাওয়ার চেষ্টা করবে, তো ফাইনালি তুমি আসলে চলে যেতেই চাচ্ছ? তুমি একটাবারও চিনচিনের কথা ভাবছো না যে চিনচিনের মনের অবস্থাটা কি হবে? তখন প্রিন্স বলে, আমাকে এখান থেকে কেউ আটকাতে পারবে না যেতে। তখন ফেইয়াং বলে, তুমি যেতে পারবে না, তোমাকে আমার সাথে ফিরে যেতে হবে আর চিনচিনকে বিয়ে করতে হবে। তখন জিনশুয়ান বলে, তুমি কি চিনচিনকে পছন্দ করো না? এটা তো ভালো হবে, আমরা দুইজন যদি চলে যাই তাহলে তুমি চিনচিনকে বিয়ে করতে পারবে। তখন ফেইয়াং জিনশুয়ানকে ধমক দেয়, আর সে তখন প্রিন্সকেও আটকাতে চায়। তখন দেখা যায় জিনশুয়ান ফেইয়াংয়ের পিঠে ছুরি বসিয়ে দেয়, আর প্রিন্স সেখান থেকে চলে যায়, আর জিনশুয়ানও সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় জিনশুয়ানের ফেইয়াংয়ের জন্য অনেক খারাপ লাগে, কিন্তু তবুও সে চলে যায়। এদিকে প্রিন্স এবং ফেইয়াং কেউ আসছিল না দেখে দাদিমা আর চিনচিন তাদের রুমে ঢুকে, আর সেখানে তারা ওই দরজা খোলা পেয়ে ওই গুহার ভিতরে ঢুকে দেখতে পায় যে ফেইয়াং আহত অবস্থায় পড়ে আছে। ফেইয়াং চিৎকার করে চিনচিনকে বলতে থাকে ওদেরকে আটকাও। চিনচিন বলে, তোমাকে এইভাবে আহত কে করেছে? তখন ফেইয়াং প্রিন্সের কথা বলে। এটা শুনে তো চিনচিন অনেক কষ্ট পায়। চিনচিন বুঝতে পারে যে প্রিন্স তাকে ধোঁকা দিয়েছে। প্রিন্স ওই জেট লকেটটা বানিয়েছিল আসলে তার কোমরের ওই বড় জেট লকেটটা চুরি করার জন্য।
এরপর চিনচিন বাইরে চলে আসে আর ওদের বিয়ের সবকিছু সাজানো জিনিসগুলো ও নষ্ট করতে থাকে। সে প্রচণ্ড কষ্ট পায় আর খুব কান্না করে। এরপর ফাইনালি প্রিন্সের প্রতি তার অনেক রাগ হয়, বলতে গেলে তার ভালোবাসা আসলে শত্রুতায় পরিণত হয়। এদিকে প্রিন্সের রাজপ্রাসাদের বাইরে হানফু এবং রাজ্যের অন্যান্য জেনারেলরা এখনও প্রিন্সকে দেখার জন্য অপেক্ষা করছিল। তখন রানিমার কাছে খবর আসে যে হানফু অনেক বাড়াবাড়ি করছে প্রিন্সকে দেখার জন্য, এবং হানফু এবং তার দলবল গতকাল সারা দিন এখানে ছিল এবং সারা রাতও এখানে ছিল। তারা এখনও এখানে প্রিন্সকে দেখার জন্য অপেক্ষা করছে আর আপনাকে তাদের সাথে দেখা করতে বলেছে। তখন রানিমা আর কোনো উপায় না পেয়ে ওদের সামনে যায়। হানফু বলে, রানিমা, আমরা সারাদিন কালকে অপেক্ষা করেছি। আপনি বলেছেন প্রিন্স অসুস্থ, তাই আমি আমার সাথে করে অনেকগুলো ডক্টর নিয়ে এসেছি, রাজ্যের সব বিখ্যাত ডক্টর। আপনি বললে তারা প্রিন্সের ট্রিটমেন্ট করবে। তখন রানিমা বলে, তার দরকার নেই, অলরেডি প্রিন্সকে ডাক্তার দেখানো হয়েছে। তখন হানফু বলে, তাহলে কি প্রিন্স এখন ভালো আছে? আমরা কি প্রিন্সের সাথে দেখা করতে পারি? রানিমা বলে, প্রিন্স এখনও সুস্থ হয়নি, সে এখন দেখা করতে পারবে না। তখন হানফু বলে, প্রিন্স কি আসলে দেখা করতে পারবে না, সে অসুস্থ তাই, নাকি প্রিন্স আসলে এখানে নেই? রানিমা, আপনি আমাকে বাধা দিবেন না, আজকে আমি প্রিন্সের সাথে দেখা করবই, আপনি সরে দাঁড়ান। তখন রানিমা বলে, আমি যদি তোমাকে বাধা দেই তুমি কি করবে? হানফুর সাথে সাথে অন্যান্য জেনারেলরাও রানিমাকে চাপ দিচ্ছিল। তখন হানফু বলে, আমাকে বাধ্য করবেন না। এটা বলে সে ভিতরে যেতে চাইলে বাইজু ছুরি তাক করে, আর তখনই হানফুর টুপিটা কেউ একজন তলোয়ার দিয়ে সরিয়ে নেয়। হানফু বলতে থাকে, কে কে এখানে এসেছে? তখন দেখা যায় সেটা আর কেউ না, প্রিন্স বলে, হানফু, তোর এত বড় সাহস, তুই আমার মাকে অসম্মান করিস? প্রিন্সকে দেখে তো সব জেনারেলরা ভয় পেয়ে যায়, আর প্রিন্সের মা এবং বাইজু দুজনেই খুশি হয়। এরপর আমরা চিনচিনকে দেখি, সে তার ওয়েডিং ড্রেসটা দেখছিল। এরপর সে তার রুমের ভিতরে প্রিন্সের আঁকা একটা ম্যাপ খুঁজে পায়, যেটা দিয়ে এই পিচ ব্লসম থেকে বাইরে বের হওয়া যাবে। চিনচিন ভেবে পায় না যে প্রিন্স এই ম্যাপটা কেন এঁকেছে। এরপর সে তার দাদিমার কাছে যায়, আর সেখানে আমরা ফেইয়াংকে দেখতে পাই। চিনচিন তখন দাদিমাকে বলে যে সে এই তাংহুয়াসাং গ্রাম থেকে বাইরে যেতে চায় আর প্রিন্স জুকে মারতে চায়। অন্যদিকে প্রিন্স তার রাজ্যে তার রাজকর্ম পরিচালনা করতে ব্যস্ত থাকে, সে একবারের জন্য চিনচিনের কথা মনে করে না। এরপর ফেইয়াং সুস্থ হলে ফেইয়াং আর চিনচিন তাদের গ্রাম থেকে বের হয়ে যায়, এবং তারা তাদের গ্রাম থেকে বের হয়ে একটা ছোট হোটেল দেখতে পায়। সেখানে গেলে ওদের কথা হোটেল মালিক কিছুই বুঝতে পারে না, আবার হোটেল মালিকের কথাও চিনচিনরা বুঝতে পারছিল না। তো যাই হোক, দাদিমা ওদেরকে একটা পাথরের ব্যাগ দিয়ে দিয়েছিল এবং ওদেরকে সাথে নিয়ে যেতে বলেছিল। ওই ব্যাগ থেকে একটা পাথর পড়ে গেলে হোটেলের মালিক ওই পাথরটা দেখতে পায়, আর ওই পাথরটা দেখে ওরা চিনচিন আর ফেইয়াংকে অনেক সমাদর করতে শুরু করে। তখন চিনচিন ওই হোটেলের মালিকের কাছে জানতে চায় ইয়াওজাও শহরটা কোন দিকে এবং কিভাবে যাওয়া যাবে। তখন ওই হোটেল মালিক বলে দেয় যে এই রাস্তা ধরে সোজা গেলেই ইয়াওজাও শহর পাওয়া যাবে। এরপর আমরা দেখি যে চিনচিন আর ফেইয়াং ইয়াওজাও শহরে চলে এসেছে। সেখানে অনেক মানুষ এবং অনেক দোকানপাট দেখে ফেইয়াং বলে, তারা আমাকে বলেছিল যে ইয়াওজাও শহর অনেক বড়, সেখানে অনেক মানুষ। এখন এত মানুষের ভিড়ে আমরা জু জিংলুনকে কিভাবে খুঁজে বের করব? সে সময় চিনচিন বলে, আমি জানি যে আমি যেভাবেই হোক প্রিন্স জু জিংলুনকে খুঁজে পাবো, সেটা যদি গভীর অন্ধকারে হয় তবুও খুঁজে পাবো। আর ঠিক তখনই তাদের সামনে দিয়ে প্রিন্স জু জিংলুন একটা ক্যারেজে করে কোথাও যাচ্ছিল, কিন্তু চিংচিং তাকে দেখতে পায় না। এরপর ওরা খাবারের জন্য একটা রেস্তোরাঁয় যায়, যেখানে প্রিন্সের মাও ছিল। চিংচিং তো মেনু পড়তে পারে না, তাই ওয়েটারকে বলে প্রিন্সের মায়ের টেবিল দেখিয়ে দিয়ে যে ওই মহিলা যা যা খাচ্ছে তাই নিয়ে আসো। এটা শুনে তো দাসীরা রেগে যায়, কিন্তু প্রিন্সের মা রাগ করে না। সেখানে বসে বসে চিংচিং আর ফেইয়াং ওরা দুইজন প্রিন্সকে নিয়ে কথা বলছিল, যা প্রিন্সের মা শুনতে পায়। সে তখন ওদেরকে নিয়ে কিছুটা সন্দেহ করে। তখনই বাইরে কোনো কিছুর সাউন্ড পাওয়া যায়। আসলে বাইরে কিছু বাচ্চারা খাবার চাইছিল, আর রেস্তোরাঁর মালিক তাদেরকে বকাবকি করছিল।
এক পর্যায়ে একটা বাচ্চার উপর হাত তুলতে গেলে চিংচিং ওই লোকটাকে আটকায় আর ফেইয়াং গিয়ে বাচ্চাটাকে তার খাবার দেয়। তখন সেখানে প্রিন্সের মা এসে সেখানে থাকা সকল বাচ্চাদেরকে খাবার দিতে বলে। এটা দেখে চিংচিং প্রিন্সের মাকে ধন্যবাদ দেয় সকল বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য। প্রিন্সের মা তখন চিংচিংকে বলে, তুমি খুব দয়ালু, তোমাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না। একটু আগে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম, শুনে মনে হলো তোমরা কাউকে খুঁজছো। কাকে খুঁজছো? তখন ফেইয়াং বলে ওঠে, আমরা জু জিংলুনকে খুঁজছি। প্রিন্সের মা বলে, তোমরা তাকে কেন খুঁজছো? কী চাও তার কাছে? চিংচিং বলে, এই লোকটি আমার সাথে প্রতারণা করেছে। তখন প্রিন্সের মা মনে মনে ভাবে যে চিংচিং হয়তো সেই মেয়ে যার সাথে প্রিন্সের অ্যাফেয়ার হয়েছিল যখন সে হারিয়ে গিয়েছিল। তবে সে মনে মনে চিংচিংকে কিউট বলে। চিংচিং তখন জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি তাকে চিনেন? প্রিন্সের মা বলে, না, আমি কখনো তার কথা শুনিনি। যাই হোক, এরপর রাস্তা দিয়ে চিংচিং আর ফেইয়াং যাওয়ার সময় ওদেরকে কিছু ভিখারি ঘিরে ধরে। সেখানকার একটা বাচ্চা চিংচিংয়ের জেড টোকেনের ব্যাগটা নিয়ে দৌড় দেয়। তখন চিংচিংও ওর পিছু করতে থাকে আর ওর পিছু পিছু দৌড়াতে গিয়ে সে প্রিন্সকে দেখতে পায় যে একটা ক্যারেজে করে প্রিন্স কোথাও যাচ্ছে। তারপর সে ওই প্রিন্সের কাছে যেতে চাইলে সেখানে অনেক লোক থাকার কারণে প্রিন্সের কাছে পৌঁছাতে পারে না। অন্যদিকে ফেইয়াং জিনশুয়ানকে দেখতে পেয়ে তার পিছু পিছু একটা বাসায় ঢুকে পড়ে। সেখানে থাকা মেয়েরা জোর করে ফেইয়াংকে ড্রিঙ্ক করিয়ে দেয়, যেটা আসলে জিনশুয়ানের প্ল্যান ছিল। তো অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে ফেইয়াং ঘুমিয়ে পড়ে। আর ফেইয়াং ঘুমিয়ে পড়ার পরেই সেখানে জিনশুয়ান আসে আর সে খুশি হয়ে যায়। কিন্তু দেখা যায় পরক্ষণেই ফেইয়াং উঠে পড়ে আর জিনশুয়ানকে ধরে ফেলে। ফেইয়াং তখন জিনশুয়ানকে তার সাথে বেঁধে রাখে। আসলে ফেইয়াং ঘুমের ভান করছিল। জিনশুয়ান বুঝতে পারে যে ফেইয়াং আর চিংচিং তার মাস্টারের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে। সে ফেইয়াংকে নিষেধ করে এমনটা করতে। রাতের বেলা চিংচিং শহরের মাঝখানে একটা জায়গায় গিয়ে আতশবাজি জ্বালায় যাতে প্রিন্স দেখতে পায়। এটা প্রিন্স তাকে দিয়েছিল যেন চিংচিং যদি কখনো কোনো বিপদে পড়ে কিংবা প্রিন্সকে দেখতে চায় তাহলে যেন এটা ব্যবহার করে। তো এই আতশবাজি প্রিন্স দেখতে পায় আর সে বুঝতে পারে যে চিংচিং এখানে এসেছে। সে এটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং চিংচিংয়ের কাছে যেতে থাকে। অন্যদিকে বাইজু গিয়ে চিংচিংকে আঘাত করতে গেলে চিংচিং পালিয়ে যায় সেখান থেকে। ফেইয়াং আর জিনশুয়ান চিংচিংকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর সেখানে এসে তাদের প্রিন্সের সাথে দেখা হয়ে যায়। প্রিন্স এসে ফেইয়াংকে দেখে অনেক খুশি হয়, কিন্তু এখানে চিংচিংকে দেখতে না পেয়ে চিংচিংয়ের কথা জিজ্ঞেস করলে বাইজু বলে যে সে মেয়েটিকে অ্যাটাক করেছিল আর মেয়েটি এখন আহত। এটা বলে সে বাইজু খুশি হয়ে ওই তীরটা প্রিন্সকে দেখায় যেটাতে চিংচিংয়ের রক্ত লেগেছিল। এটা দেখে তো প্রিন্স অনেক রেগে যায়। প্রিন্স তখন চিংচিংকে খুঁজতে থাকে। এই রাজ্যে অনেক ভিখারি ছিল। আসলে এখানকার শস্যের দায়িত্বে ছিল হানফু। সে গরিবদেরকে শস্য না দিয়ে তাদেরকে দিয়ে জোর করে ভিক্ষা করাতো। এটা প্রিন্স জানতে পেরে সকল ভিক্ষুকের জন্য শস্য ফ্রি দেওয়ার উদ্যোগ নেয়। দেখা যায় চিংচিং একটা ভিখারি বাচ্চার সাথে আসে শস্য নিতে। সেখানে তাদের দুজনের দেখা হয়। প্রিন্স তো চিংচিংকে দেখে খুব খুশি হয়, বলে তুমি এসেছো? চিংচিং বলে, হ্যাঁ আমি এসেছি তোমার জীবন নিতে। এটা বলেই সে প্রিন্সকে একটা তলোয়ার দিয়ে প্রিন্সের বুকে আঘাত করে। সাথে সাথে প্রিন্সের লোকেরা চিংচিংকে অ্যাটাক করতে গেলে প্রিন্স তাদেরকে আটকায়। প্রিন্স বলে, এতদিন ধরে আমি তোমার আসার অপেক্ষাই করছিলাম। যাই হোক, সেখানে থাকা ভিক্ষুকগুলো বেশিরভাগই ছিল হানফুর ভাড়া করে আনা লোক। হানফুর ইশারায় তারা সবাই মিলে প্রিন্সের বিরুদ্ধে সবাইকে উস্কে দিয়ে স্লোগান দিতে থাকে। চিংচিং লোকগুলোকে দেখে বুঝতে পারে যে লোকগুলো ভিখারি না, তারা আসলে প্রিন্সের ক্ষতি করতে এসেছে। সেখানে ওই লোকগুলোর সাথে প্রিন্সের লোকেদের লড়াই হয়। চিংচিং প্রিন্সের হয়ে লড়াই করে। এরপর সেখানে থাকা সাধারণ লোকেদেরকে প্রিন্স চাল দেয়। এদের কথাবার্তা থেকে চিংচিং বুঝতে পারে যে এসব সাধারণ মানুষের জন্য প্রিন্সের বেঁচে থাকাটা জরুরি। তাই সে ডিসাইড করে যে সে প্রিন্সকে মারবে না। এরপর রাতের বেলা প্রিন্স চিংচিংয়ের সাথে দেখা করতে যায়। সে সব কিছু চিংচিংকে খুলে বলতে চাইছিল। জিনশুয়ান কান্না করে চিংচিংকে বলে যে প্রিন্স ইয়াওঝাও শহরের গভর্নর জেনারেল। সে তোমার সাথে যা কিছু করেছে বাধ্য হয়ে করেছে, তার এখানে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর চিংচিং প্রিন্সকে বলে যে আমি তো তোমাকে চলে আসার জন্য সুযোগ দিয়েছিলাম, তখন কেন তুমি চলে আসোনি? তখন কেন তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিলে? প্রিন্স তখন চিংচিংকে সরি বলে।
সে বলে, আমি তোমার সাথে প্রতারণা করেছি, এখানে চলে এসেছি, এটা সত্যি, কিন্তু তোমাকে যা যা কিছু বলেছি সব কিছুই আমার মন থেকে বলেছি, সেই সব কিছু মিথ্যা না। তখনই সেখানে প্রিন্সের মা চলে আসে এবং প্রিন্সের কিছু সৈন্য চলে আসে। প্রিন্সের মা এসেই সৈন্যদেরকে আদেশ দেয় চিনচিন আর ফেয়ানকে গ্রেফতার করার জন্য। তখন প্রিন্স তাদেরকে আটকায়। প্রিন্সের মা তখন বলতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি তোমার মায়ের কথা একবারও চিন্তা করছো না? তুমি এই অসুস্থ অবস্থায় এখানে চলে এসেছো, তোমার যদি কিছু হয়ে যায় তোমার মায়ের কি হবে একটাবার ভেবেছো? এসব বলে প্রিন্স এবং প্রিন্সের মা দুজনেই কান্না করছিল। আর প্রিন্স সেখানে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রিন্স যখন দেখতে পায় তার মা তার কথা শুনছে না, তখন তাড়াতাড়ি করে সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে চিংচিংকে বলে যায় যে সে চিংচিংয়ের কাছে আবারও আসবে এবং সবকিছু খুলে বলবে। এরপর রাস্তায় যেতে যেতে প্রিন্সের মা প্রিন্সকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে মেয়েটি কে, মেয়েটির সাথে তার কী সম্পর্ক, কিন্তু প্রিন্স কিছুই বলে না। তবে প্রিন্স তার মায়ের কাছে ওয়াদা করিয়ে নেয় যেন তার মা কখনোই চিনচিনের কোনো ক্ষতি না করে, চিনচিনকে যেন আঘাত না করে। যদিও প্রথমে তার মা এইসব কথা দিতে চায়নি, কিন্তু পরে বাধ্য হয়েই সে প্রমিস করে যে সে কখনোই চিংচিংয়ের উপর অ্যাটাক করবে না বা চিংচিংয়ের ক্ষতি করবে না। এরপর মাঝরাতে প্রিন্স উঠে জিংশুয়ান আর বাইজুকে বলে যে তার জন্য ক্যারেজ রেডি করতে সে ওই শস্যের ভাণ্ডারে যাবে। এদিকে আমরা দেখি হানফু ওই শস্যের ভাণ্ডারে যায় এবং সেখানে হানফুর একটা লুকানো ঘর আছে, আর সেই ঘরে হানফু সকল শস্য লুকিয়ে রেখেছে এবং অনেক টাকাও জমিয়ে রেখেছে। তো হানফু বুঝতে পেরেছিল যে জু জিংলুংয়ের সাথে সে পেরে উঠবে না, এ কারণে সে দ্রুত এই আজকে রাতেই এসেছে এগুলো এখান থেকে সরিয়ে ফেলার জন্য। আর হানফু সেই রুমে ঢোকার সাথে সাথেই প্রিন্স এসে হানফুকে ধরে ফেলে, কিন্তু প্রিন্স হানফুকে শাস্তি দেওয়ার আগেই এবং হানফু প্রিন্সকে কিছু একটা বলতে চাচ্ছিল, সেটা বলার আগেই কেউ একজন তীর মেরে হানফুকে মেরে ফেলে। আর হানফুর কাছে একটা চিঠি ছিল যেটা রক্তে ভেসে যায়। প্রিন্স বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে একা হানফু না, আরও অন্য কারোর হাত রয়েছে।